সুপ্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। সবাইকে আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওতে আমরা নবম ও দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান ষষ্ঠ অধ্যায় বস্তুর উপর তাপের প্রভাব তার থেকে কিছু গাণিতিক সমস্যার সমাধান করব। তো আমাদের গাণিতিক সমস্যাগুলো সমাধান করতে হলে পদার্থবিজ্ঞানের যে ষষ্ঠ অধ্যায়ের তৃতীয় অংশটা আছে এটা একটু বোঝা থাকতে হবে। এটা যদি একটু বোঝা থাকে তাহলে আমাদের গাণিতিক অংশটা বোঝা খুবই সহজ হবে। হ্যাঁ, আমি তৃতীয় অংশটার ভিডিও আপলোড দিচ্ছি না, তোমরা জানো। আমি কিন্তু এই মেয়ের 5 তারিখ থেকে আমাদের চ্যানেলটা যাত্রা শুরু করি। তো আমি তো ম্যাথ, পদার্থবিজ্ঞান, রসায়ন তিনোটাই পড়াই আমার স্কুলে, এবং তো আমি তো তিনোটার কাজ আর একসাথে করতে পারছি না। এই জন্য আমার লক্ষ্য হলো প্রথমে নবম দশম শ্রেণীর গণিতটা শেষ করে দেওয়া, ভিডিও আপলোড দেওয়া, তারপরে হায়ার ম্যাথের, তারপরে পদার্থবিজ্ঞানের। তো তোমরা যদি আমাকে সমর্থন করো, পদার্থবিজ্ঞানে যদি আমি অনেক তোমরা বুঝতে পারতেছো, এটা যদি আমি বুঝতে পারি তাহলে পদার্থবিজ্ঞানও তাড়াতাড়ি দিতে চেষ্টা করব। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে, গাণিতিক সমস্যাটা যদি তুমি বুঝো, দয়া করে তুমি এটা আরেকজনকে শেয়ার করবে, সেও যেন দেখে, তাহলে আমি কাজটা করতে একটু উৎসাহিত বোধ করব। তো আমরা আলোচনায় চলে যাই কথা না বাড়িয়ে। কোন তাপমাত্রায় স্বর্ণের ঘনত্ব 0.11% কমে যাবে? এখানে কোথাও কত তাপমাত্রা বলা নাই, অর্থাৎ তাপমাত্রাটা এখন যত, সেটা আরো কত বাড়ালে অথবা কমলে স্বর্ণের ঘনত্ব 0.001% কমে যাবে। আমরা প্রশ্নটা আবার বলি, কোন তাপমাত্রায়? প্রশ্নটা হলো এমন যে এখন তাপমাত্রা যত, তার থেকে কত বেশি তাপমাত্রা অথবা কত তাপমাত্রা কমালে স্বর্ণের ঘনত্ব 0.11% কমে যায়। এই সমস্যাটার যদি সমাধান করতে চাও, তুমি এই সূত্রটা, আগের অধ্যায়ের এই সূত্রটা তোমার মুখস্থ রাখতে হবে, যে ρ = mv, অর্থাৎ বস্তুর ঘনত্ব ইকুয়াল টু বস্তুর ভর বাই বস্তুর আয়তন। এখন শিক্ষার্থীরা খুব খেয়াল করো, তুমি ঘনত্বের পরিবর্তন হয়, আয়তনের পরিবর্তন হয়, কিন্তু ভরের কোনো পরিবর্তন হয় না। ভরের কোনো পরিবর্তন নাই। একটা পদার্থ 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় তার ভর যত থাকবে, 40 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়ও ভর তত থাকবে। কিন্তু একটা পদার্থের 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এর আয়তন যত হবে, 40 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এর আয়তন আরো বাড়বে। অবশ্যই কিছু কিছু পদার্থে তাপ দিলে আয়তন কমেও যায়, যেমন বরফে কিন্তু তাপ দিলে আয়তন কমে যায়। তো আমরা কি বলছি, যে যেহেতু ঘনত্ব ইকুয়াল টু m/v, যেহেতু ভরের উপর তাপমাত্রার কোনো প্রভাবই নাই, কিন্তু আয়তনের উপর তাপমাত্রার প্রভাব আছে। তাপমাত্রা বেশ কম করলে আয়তন বেশ কম হয়, সুতরাং তাপমাত্রা বেশ কম হলে ঘনত্বেরও পরিবর্তন হয়, কারণ ঘনত্বটা এর ভর এবং আয়তনের উপর নির্ভরশীল। তো ভরটাও পরিবর্তিত থাকে, কিন্তু আয়তন বেশ কম করেও ঘনত্ব বেশ কম হয়ে যাবে। আয়তন যদি তুমি এখানে বাড়িয়ে দাও, ঘনত্ব কমে যাবে, আবার আয়তন যদি কমাও, ঘনত্ব বাড়বে। সাধারণত একটা বস্তুর তাপমাত্রা, যেমন আমাকে এখানে কিসের বলছে, স্বর্ণের তাপমাত্রা বাড়ালে তার আয়তন বাড়ে, তাহলে তার আয়তন যদি বেড়ে যায়, ঘনত্ব অবশ্যই আগের থেকে কি যাবে, কমে যাবে। তাহলে আমাকে কি করতে হবে, আমাকে কোন তাপমাত্রায় স্বর্ণের ঘনত্ব এত % কমে যায়, অর্থাৎ আমরা এটা বলতে চাচ্ছি, আমাকে কিন্তু এখানে স্বর্ণের বড় দেওয়া নাই, ঘনত্ব দেওয়া নাই, তাপমাত্রাও বলা নাই, আমরা তিনটাই মনে করে নিব। তো আমরা মনে করি প্রাথমিক অবস্থায় স্বর্ণে বর মনে করলাম আমরা mkg, বর আমরা আয়তন মনে করি আমরা v1 ঘনমিটার, এবং ঘনত্ব মনে করলাম কত, ρ1 kg/ঘনমিটার, এবং তাপমাত্রা মনে করলাম T1 ডিগ্রি সেন্টিগ্রেড। অর্থাৎ প্রাথমিক অবস্থায়, অর্থাৎ কাজটা আমরা যখন করছি তখন এর ভর m1, আয়তন v1, ঘনত্ব ρ1, তাপমাত্রা T1। তাহলে ঘনত্বের সূত্র অনুসারে ওই যে ρ1 = m/v1, পাশের সূত্র, তাহলে m = কত, ρ1 v1, এটা হলো 1 নম্বর সমীকরণ। এখন স্বর্ণের ঘনত্ব তো এত % কমে যায়, তো আমরা ধরে নিই, খুব মনোযোগী হতে হবে এখানে, ধরে নিই
T1 T2 তাপমাত্রায়, অর্থাৎ এখন তো T1 তাপমাত্রা আছে, T2 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় স্বর্ণের ঘনত্ব 0.001% কমে যায়। তখন আমরা আয়তন মনে করি কি B2 ঘনমিটার এবং ঘনত্ব মনে করি কি ρ2 কেজি পার ঘনমিটার। এখন দেখো তো T2 তাপমাত্রায় স্বর্ণের ঘনত্ব এত % কমে যায় এবং তখন আমরা মনে করছি যে এর আয়তন B2 ঘনত্ব √2। এখন এর ঘনত্বটা তো আগের ঘনত্বটা আমি মনে করে নিয়েছি কত ρ1, তাহলে T2 তাপমাত্রায় এর ঘনত্বটা কত হবে দেখি আমরা বের করতে পারি কিনা। সুতরাং পরবর্তী ঘনত্ব √2 ইকুয়াল টু ঘনত্ব কমে গিয়েছে, কত কমে গিয়েছে 0.001% কমেছে কিসের আগের ঘনত্বের। তাহলে ঘনত্ব আগে ছিল ρ1 কমে গিয়েছে মাইনাস হবে, তো কত ρ1 এর কত পার্সেন্ট 0.001%। তো ρ1 বিয়োগ ρ1 উপরে হবে কত 0.001, নিচে কত 100। তো আমরা √2 ইকুয়াল টু আমরা লসাগু বের করি 100, এটা নিচে 1 আছে 100 ρ1 মাইনাস 0.001 ρ1, তো কত হলো বা √2 ইকুয়াল টু 100। তো আমরা বিয়োগ দিই, আমরা 100 থেকে যদি 0.001 বিয়োগ দিই তাহলে হয় 99.999 ρ1, অর্থাৎ পরের ঘনত্ব। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা জানি তাপমাত্রা পরিবর্তন করলে একটা পদার্থের কিসের পরিবর্তন হয়, আয়তনের পরিবর্তন হয়, এবং সেই আয়তনটা আমরা মনে করে নিয়েছি B2। তাহলে এই B1 এবং B2-র সাথে একটা সম্পর্ক আছে, কিন্তু সেটা কি, সেটাকে গামা বলা হয়, অর্থাৎ আয়তন প্রসারণ সহগ বলা হয়। অর্থাৎ 1 ঘনমিটার আয়তন বিশিষ্ট কোনো একটা কঠিন পদার্থের তাপমাত্রা 1 কেলভিন বাড়াইলে ওই কঠিন পদার্থের আয়তন যতটুকু বৃদ্ধি পায় তাকে ওই পদার্থের আয়তন প্রসারণ সহগ বলে। এবং সেই আয়তন প্রসারণ সহগের জন্য আমার কি কি জানা লাগে, আগের আয়তন জানা লাগে, পরের আয়তন জানা লাগে, তাপমাত্রার পার্থক্য কতটুকু সেটা জানা লাগে। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই যে আমরা একটা সূত্র জানি গামা ইকুয়াল টু B2 মাইনাস B1 বাই B1 T2 মাইনাস T1, অর্থাৎ আমি যদি B2 B1 এবং তাপমাত্রার পার্থক্য জানি তাহলে আমরা গামা বের করব, কিন্তু আমাদের প্রশ্নে কোথাও গামার উল্লেখ নাই। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই পদার্থবিজ্ঞান কিন্তু যে তুমি পড়ছো তোমাকে কিন্তু অনেক জিনিস শিখতে হবে বইয়ে, অর্থাৎ বইয়ে যে গাণিতিক সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলোতে যেসব পদার্থের আলফা বিটা গামা দেওয়া আছে সেটা তোমাকে মনে রাখতে হবে। এই যে তোমার পাঠ্য বইয়ের যে 172 পৃষ্ঠায় সেখানে একটা গাণিতিক সমস্যা আছে স্বর্ণের ঘনত্বের, সেখানে কিন্তু স্বর্ণের দৈর্ঘ্য প্রসারণ সহগ দেওয়া আছে। এই তথ্যটা তোমাকে মুখস্থ করতে হবে এবং এই তথ্যটা এই প্রবলেমে কাজে লাগাতে হবে। এই জন্য তোমাকে পদার্থবিজ্ঞান পড়ার সময় খুব মনোযোগী হতে হবে। এখানে কিছু গাণিতিক তথ্য থাকবে, অর্থাৎ কিছু পদার্থবিজ্ঞানীয় তথ্য, যেমন স্বর্ণের দৈর্ঘ্য প্রসারণ সহগ দেওয়া আছে, এটা তোমাকে লিখতেই হবে যে আমরা জানি, এটা বই থেকে লিখতে হবে তোমাকে। তো তুমি তো পরীক্ষায় এর ফলে কি বই পাবে, তার মানে ওইটা তোমাকে মুখস্থ করতে হবে। তো আমরা জানি স্বর্ণের দৈর্ঘ্য প্রসারণ সহগ আলফা ইকুয়াল টু কত 14 × 10⁻⁻6 পার কেলভিন। বইয়ে যাদের এই দৈর্ঘ্য প্রসারণ সহগ দেওয়া আছে সবারটাই মুখস্থ করতে হবে এবং সেগুলো দিয়ে তোমার পরীক্ষায় ম্যাথমেটিক্যাল প্রবলেম আসবে, সেগুলো সলভ করতে হবে। যেমন এটা করতে হচ্ছে, এটা আমাদের পাঠ্য বইয়ের অনুশীলনীতে আছে, কিন্তু ওই প্রশ্নের পাশে স্বর্ণের কিন্তু দৈর্ঘ্য প্রসারণ সহগ অথবা আয়তন প্রসারণ সহগ দেওয়া নাই, কিন্তু সেটা তোমার লাগবে। তাহলে এখন আমরা চাচ্ছি তো পরবর্তী ঘনত্বের সাথে কাজে লাগাবো, এই জন্য আমাকে আয়তনটা বের করতে হবে। তো এখন দেখো আমরা জানি এবং গামা ইকুয়াল টু B2 মাইনাস B1
B1 ইন্টু T2 মাইনাস T1। আমরা পাশেই ব্যাখ্যা লিখব যে গামা ইকুয়াল টু আয়তন প্রসারণ সহ, আয়তন প্রসারণ সহ। এখন আরেকটা রিলেশন আছে, গামা ইকুয়াল টু কিন্তু 3 আলফা, গামা ইকুয়াল টু 3 আলফা। তাহলে B2 মাইনাস B1, B1 T2 মাইনাস T1। তো শিক্ষার্থীরা এরপর কি হয় দেখো, আমরা আর গুণন করি। আমরা B2টা বের করতে চাচ্ছি, পরে আয়তন কত হয়েছে, যাতে আমাদের আসল উদ্দেশ্য হলো T2 বের করা, যে T2 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় স্বর্ণের ঘনত্ব এত কমে যায়। তাহলে এই T2 তাপমাত্রাটা বের করার জন্য, এই যে এই T2 তাপমাত্রাটা বের করার জন্য আলফা লাগবে, B2 B1 B1 লাগবে। এখন দেখো তো, আমরা দেখো আর গুণন করি যে B2 মাইনাস B1 ইকুয়াল টু 3 আলফা B1 T2 মাইনাস T1। তো B2 ইকুয়াল টু B1 প্লাস 3 আলফা B1 T2 মাইনাস T1। এটাকে আমরা 1 ধরছিলাম, এটাকে আমরা 2 ধরি। এবার আমরা ফাইনালি শেষের ঘনত্বটার ইকুয়েশনটা আবার করি। তো আমরা লিখি আবার রুট টু ইকুয়াল টু, তো তাপমাত্রার পরিবর্তন হলে তো পদার্থের ভরের পরিবর্তন হয় না, আয়তনের পরিবর্তন হয়। তাহলে আগে ভর যা ছিল তা ঠিক থাকবে, কিন্তু আয়তনের জায়গায় কি হবে, P2 হবে। এখন আমরা মানগুলো বসাই। দেখো রুট 2 এর মান হচ্ছে 99.999 রো 1, তারপর বাই কত 100 ইকুয়ালস টু m এর জায়গায় হবে কত রো 1 B1 এবং B2 এর জায়গায় হবে B1 প্লাস 3 আলফা B1 T2 মাইনাস T1। আমরা এখানে লিখব 1 নম্বর ও 2 নম্বর হতে, অর্থাৎ 1 নম্বর ও 2 নম্বর হতে মান বসিয়েছি। শিক্ষার্থীরা এরপরে আমরা কি করছি, তুমি একটু করে মনোযোগী হলেই হবে। দেখো বাম পাশেও গামা 1 আছে, ডান পাশেও গামা 1 আছে, সরি বাম পাশেও রো 1 আছে, ডান পাশেও রো 1 আছে। তো দুনো রো 1 চলে যাক, কি থাকবে 99.999 ভাগ 100 ইকুয়াল টু, দুনো পক্ষ থেকে রো 1 চলে গেল, B1 থাকবে। তুমি একটু করে খেয়াল করো তো, এই দুটোটা থেকে B1 কিন্তু কমন যায়, আমরা B1 কমন নিয়ে ফেলি, সেকেন্ড ব্র্যাকেট 1, B1 কমন নিয়ে ফেললে 1 থাকবে 3 আলফা T2 মাইনাস T1। তো শিক্ষার্থীরা B1 কাটাকাটি গেল। তো এখন কি হলো 99.99 বাই 100 113, আলফার মানটা আমরা বসিয়ে দিই, ওই যে আলফার মান লাগবে কিন্তু 14 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6 T2 মাইনাস T1। T2 মাইনাস T1 লেখাটা একটু এটা T2 মাইনাস T1। শিক্ষার্থীরা এটাকে আমরা একটু ব্যস্তকরণ করে ফেলি। তো ব্যস্তকরণ করলে 100 উপরে হয়, 99.999 উপরে হয়, 1টা নিচে যায়, 1টা আমরা নিচে লিখব না, 1 যোগ 3 এর সাথে এটা গুণ দিই, 3 ইন্টু 14 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6 T2 মাইনাস T1। এখন খেয়াল, আমরা 1কে বামে নিয়ে আসি, 1কে বামে নিয়ে আসলে 199.999 বিয়োগ 1 সমান 3 ইন্টু 14 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6 T2 মাইনাস T1। তো এরপরে কি হয়, আমরা 100কে যদি 99.999 দিয়ে বাদ দিই, 1.00001 বিয়োগ 1 আসে, ইকুয়াল টু 3 ইন্টু 14 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6 T2 মাইনাস T1। শিক্ষার্থীরা আমি কিন্তু এখন এই অংশটা মুছে দিচ্ছি না, আমি এইটা মুছে দিলাম। এটা থেকে এটা গেলে কত থাকবে 0.0001, এটা থেকে এটা গেলে ইকুয়াল টু 3 ইন্টু 14 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6 T2 মাইনাস T1। তো শিক্ষার্থীরা কি হয়, T2 মাইনাস T1 ইকুয়ালস টু 0.00301 3 ইন্টু 14 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6। তাহলে T2 ইকুয়াল টু T1 প্লাস বাকি আমরা
এটা ভাগ দিলে হয় 3 × 10⁻⁻6 × 14 5 ব্র্যাকেট শেষ ইকুয়াল টু 0.0238। এবার আমরা আসি, আমাকে বলছে কোন তাপমাত্রায় স্বর্ণের ঘনত্ব 0.001% কমে যাবে। তো আমরা কি ধরে নিয়েছি, T2 তাপমাত্রায় স্বর্ণের ঘনত্ব এত কমে যাবে। তাহলে আমরা T2 সমান কি বের করছি, T1 0.238। তাহলে এখন দেখো আমি T1 এর মান যদি না জানি তাহলে আমরা কি বের করতে পারবো না, T2 বের করতে পারবো না। তো আমরা সাধারণত পদার্থবিজ্ঞানে যখন কোথাও পরীক্ষা করি তখন এটা কক্ষ তাপমাত্রায় ধরে নেওয়া হয়। তো আমরা যদি এখানে তুমি ধরে নিতে পারবে, অর্থাৎ তুমি যদি এরপরের অংশ শিক্ষার্থীরা, এরপরের অংশ আমি এইখানে লিখছি, এটা মুছে দিচ্ছি, এটা মুছে দিচ্ছি, এটা মুছে দিচ্ছি। অর্থাৎ তুমি যদি অর্থাৎ ধরি কক্ষ তাপমাত্রা সমান 25 ডিগ্রি সেন্টিগ্রেড, সুতরাং T2 = 25 যোগ 0.238 অর্থাৎ 25.238 ডিগ্রি সেন্টিগ্রেড। অর্থাৎ তুমি লিখবে, অর্থাৎ প্রাথমিক তাপমাত্রা 25 ডিগ্রি সেন্টিগ্রেড হলে 25.238 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় স্বর্ণের ঘনত্ব 0.001% কমে যাবে। এটাই আনসার। অর্থাৎ প্রাথমিক তাপমাত্রা তো প্রশ্নে দেওয়া ছিল না, তুমি কক্ষ তাপমাত্রাটা 25 ডিগ্রি ধরে নিয়েছিলা, সেটাই 25 ডিগ্রি। অর্থাৎ 25 ডিগ্রি সেন্টিগ্রেড যদি প্রাথমিক তাপমাত্রা কক্ষ তাপমাত্রা হয় তাহলে 25.238 তাপমাত্রায় স্বর্ণের ঘনত্ব কি যাবে, অত পার্সেন্ট কমে যাবে। এখন শিক্ষার্থীরা আমরা আরেকটি গাণিতিক সমস্যার সমাধান করব। কোন তাপমাত্রায় সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেল সমান? আমরা জানি তাপমাত্রা 3টা স্কেল আছে, কেলভিন স্কেল, ফারেনহাইট স্কেল, সেলসিয়াস স্কেল। আমাকে এখানে বলছে কোন তাপমাত্রায় ফারেনহাইট স্কেলের পরিমাণ এবং সেলসিয়াস স্কেলের পরিমাণ সমান। অর্থাৎ এমন একটা তাপমাত্রা বের করো যে দুটোটা তাপমাত্রা একই হবে বাট এদের মানও সমান হবে। তো আমরা এটা খুবই সহজ, আমরা শুধু সম্পর্কটা লিখে দিব। আমরা জানি যে T সেলসিয়াস বাই 5 = T ফারেনহাইট -32/9। অর্থাৎ এটা হচ্ছে সেলসিয়াস স্কেল এবং ফারেনহাইট স্কেলের সাথে সম্পর্ক। এটা তোমাকে লিখতে হবে, প্রথমে পাশে লিখবে ফারেনহাইট ও সেলসিয়াস স্কেলের সম্পর্ক, সেলসিয়াস স্কেলের সম্পর্ক। হ্যাঁ, এটা আমরা থিওরিতে পড়েছি, সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলের সম্পর্ক। তাহলে এখন তোমাকে কি বলছে, টিসি ও টিএফ সমান। কেন সমান? তোমাকে বলছে না সেলসিয়াস ও ফারেনহাইট স্কেল সমান কোন তাপমাত্রায়, তাহলে দুটোটা সমান। তাহলে দুটোটা সমান হবে মানে টিসি জায়গায় তুমি টিএফ লিখতে পারবে, টিএফ এর জায়গায় তুমি কি লিখতে পারবে, টিসি। 32 = 9, সুতরাং টিসি = টিএফ এটা লিখতে পারবে আর কি। তো এটা এখানে লেখার দরকার নাই, তুমি ওখানে লিখে দিবে যেহেতু টিসি ও টিএফ সমান। এখন তুমি একটু করে খেয়াল করো, 9TC অর্থাৎ এটার সাথে এটা গুণ করেছি, 5TC - 32। তো 9TC = 5TC মাইনাস আমরা 32 এর সাথে 5 গুণ করি, 32 × 5 = 160। তো ওইটাকে ডানের দিকে বামে নিয়ে আসি, প্লাসটা কি হবে -160। এরপরে হয় সুপ্রিয় শিক্ষার্থীরা 4TC = -160, অর্থাৎ TC = -160/4, TC = -40। সুতরাং -40 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রা ও -40 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা সমান। অর্থাৎ -40 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রাটাই যে পরিমাণ তাপের পরিমাণ নির্দেশ করে, -40 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়ও সেটা নির্দেশ করে। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা আরেকটা গাণিতিক সমস্যার সমাধান করব। এটাতে খুব মনোযোগী হতে হবে। এরকম
সমস্যা আমরা অহরহ সমাধান করব পদার্থবিজ্ঞানে। কি বলেছে? 120 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 100 গ্রাম বরের এক টুকরা লোহা একটা পাত্রে রাখা 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার 1 কেজি পানিতে ছেড়ে দেওয়া হলো। পানির তাপমাত্রা কত? আমরা দৃশ্যটা একটা ভিজুয়ালাইজ করি। তো মনে করো তুমি এটা একটা পাত্র, খুব মনোযোগী হও, এটা একটা পাত্র। কি বলেছে? 120 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় উত্তপ্ত 100 গ্রাম বরের একটা লোহা। এটা একটা লোহা, এটার টেম্পারেচার 120 ডিগ্রি সেন্টিগ্রেড এবং এটা 100 গ্রাম, এটা লোহা। খুব মনোযোগী হবে। 120 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 100 গ্রাম বরের এক টুকরা লোহা। সেই লোহা 120 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার 100 গ্রাম বরের লোহা কি করেছে? দেখো কি করেছে, যে একটি পাত্রে রাখা 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার 1 কেজি পানিতে ছেড়ে দেওয়া হলো। 120 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার 100 গ্রাম বরের লোহা একটা পাত্রে 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার 1 কেজি পানি আছে, সেখানে ছেড়ে দিয়েছে। পানির তাপমাত্রা কত হবে? পানির তাপমাত্রা এখন 30 ডিগ্রি আর থাকবে না, যেহেতু লোহা সেখানে ছেড়ে দিয়েছে, এটার তাপমাত্রা বেশি। তাহলে কত হয়েছে? পানির তাপমাত্রা কত? তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা যখন ক্যালোরিমিতি পড়েছিলাম, কি পড়েছিলাম? ভিন্ন তাপমাত্রার দুইটা বস্তু যখন পরস্পরের সংস্পর্শে আসবে তখন বেশি তাপমাত্রার বস্তু তাপ বর্জন করবে, কম তাপমাত্রার বস্তু তাপ গ্রহণ করবে। দুইটা ভিন্ন তাপমাত্রার বস্তু পরস্পরের সংস্পর্শে আসলেই তাপমাত্রা যেটার বেশি হবে সে তাপ আস্তে আস্তে বর্জন করবে, আর কম তাপমাত্রার বস্তু তাপ গ্রহণ করবে। তার মানে এখানে পানির তাপমাত্রা কম, লোহার খণ্ডটার তাপমাত্রা বেশি। তার মানে এ তাপ গ্রহণ করবে, এ তাপ বর্জন করবে। তার মানে এ তাপ ক্রমান্বয়ে বাড়তে থাকবে, এ তাপমাত্রা ক্রমান্বয়ে কমতে থাকবে। বাড়তে কমতে বাড়তে কমতে বাড়তে কমতে মাঝামাঝি জায়গায় একটা জায়গায় গিয়ে তাপমাত্রা থেমে যাবে, মাঝামাঝি একটা তাপমাত্রায় থেমে যাবে। এটাকেই আমরা চূড়ান্ত তাপমাত্রা বলবো পদার্থবিজ্ঞানের ভাষায়। আর আমাকে সেটাই বের করতে বলছে, পানির তাপমাত্রা কত হবে। অর্থাৎ দুটোটা ছেড়ে দেওয়ার পরে পানির তাপমাত্রা তো আর 30 থাকবে না, কত হয়েছে, অর্থাৎ চূড়ান্ত তাপমাত্রাটা কত, সেটাই আমাকে কি করতে হবে? বের করতে হবে। আবার দেখি, 120 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা 100 গ্রাম বড় লোহা ছেড়ে দিয়েছে একটা পাত্রে 1 কেজি পানি, যেখানেগুলো তাপমাত্রা ছিল 30 ডিগ্রি। আমাকে বলছে তাপমাত্রা কত হয়েছে পানির, অর্থাৎ চূড়ান্ত তাপমাত্রা কত। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, এই প্রবলেমটা সলভ করতে হলে লোহা কতটুকু তাপ বর্জন করে ফেলেছে এবং পানি কতটুকু তাপ গ্রহণ করেছে সেটা কাউন্টিং করতে হবে। আর যে কোনো বস্তু কতটুকু তাপ গ্রহণ করে কতটুকু তাপ বর্জন করে সেটা হিসাব করার সূত্র হলো ms T2 - T1, যেখানে mটা হলো পদার্থটার ভর, sটা হলো পদার্থের আপেক্ষিক তাপ, T2 - T1 হলো ওটার তাপমাত্রার পার্থক্য, অর্থাৎ কত থেকে কত হয়েছে। তাহলে ওই বস্তু কত তাপ গ্রহণ করেছে অথবা বর্জন করেছে সেটা আমরা কাউন্টিং করতে পারবো। তাহলে আমাকে কাজ করতে হলে লোহার ভর, লোহার আপেক্ষিক তাপ, লোহার একনের তাপমাত্রা কত এটা জানা লাগবে, পানির ভর, পানির আপেক্ষিক তাপ, পানির একনের ভর কত জানতে হবে। কিন্তু এই প্রশ্নে দেখছো পানির আপেক্ষিক তাপও দেওয়া নাই, লোহার আপেক্ষিক তাপও দেওয়া নাই, কিন্তু আমাদের বইয়ে আলোচনায় এক জায়গায় লোহার আপেক্ষিক তাপ দেওয়া আছে, সেটা তোমাকে মনে রাখতে হবে। আর পানির আপেক্ষিক তাপ এই চ্যাপ্টার পড়ার জন্য মুখস্থ তো রাখতেই হবে। পানির আপেক্ষিক তাপ হলো 4200 জুল পার কেজি পার কেলভিন। পানির আপেক্ষিক তাপ জুল পার কেজি পার কেলভিন, এটা পানির আপেক্ষিক তাপ। রু অফ ওয়াটার, এস অফ ওয়াটার, আপেক্ষিক তাপকে এস দিয়ে প্রকাশ করে। বরফের তার অর্ধেক 2100, এটা মনে রাখা খুব সহজ। বরফের আপেক্ষিক তাপ হলো পানির আপেক্ষিক তাপের উল্টো। তো আমরা কি মনে করে নিব যে মিশ্রণের চূড়ান্ত তাপমাত্রাটি, সেটির মানটাই আমরা কি করব? বের করব। এবং আমাদের লোহার আপেক্ষিক তাপ মনে রাখতে হবে। লোহার আপেক্ষিক তাপ হলো 450, লোহার আপেক্ষিক তাপ 450 জুল পার কেজি পার কেলভিন। তো আমরা আগে তথ্যগুলো খুব সুন্দর করে লিখে ফেলব। প্রথমে আমরা লোহার, দেখো স্টুডেন্টগুলো, লোহার ভর m1 দিয়ে আমরা লোহার ভর m1 সমান হচ্ছে
শিক্ষার্থীরা 100 গ্রাম। তো গ্রাম তো রাখা যাবে না, আমরা ফিজিক্সে জানি বরের একক হলো কেজি, তাহলে গ্রামকে আমরা কেজিতে নিব। 100কে যদি আমরা 1000 দিয়ে ভাগ দিই পাই 0.1 কেজি। লোহার ওই যে বলছিলাম আপেক্ষিক তাপ তোমাকে মুখস্থ করতে হবে, মনে রাখতে হবে। লোহার আপেক্ষিক তাপ S1 সমান 450 জুল পার কেজি পার কেলভিন। এটা তোমাদের পাঠ্য বইয়ে আছে, তুমি দেখে নিবে, পাঠ্য বইটা লিখে নিবে। আর লোহার তাপমাত্রা হচ্ছে, লোহার তাপমাত্রা T1 সমান হচ্ছে 120 ডিগ্রি সেন্টিগ্রেড। এবার আমরা পানির কাছে যাই। পানির বর M2 ইকুয়াল টু কত? 1 কেজি। তো পানির আপেক্ষিক তাপ তোমাকে মুখস্থ করতে হবে। আমি এখানে সংক্ষেপে আতা লিখছি, আতা মানে আপেক্ষিক তাপ বুঝে নিবে। S2 সমান, এটা মুখস্থ রাখতে হবে, 4200 জুল পার কেজি পার কেলভিন। এবং পানির তাপমাত্রা হচ্ছে প্রথম অবস্থায় কি ছিল, যে 30 ডিগ্রি সেন্টিগ্রেড। আমরা মিশ্রণের চূড়ান্ত তাপমাত্রা মনে করে নিব। চূড়ান্ত তাপমাত্রা কত? T ডিগ্রি সেন্টিগ্রেড, এটার মানেই বের করব। তো এখন দেখো, আমরা তো আলোচনায় বলেছি এখানে পানি তাপ কি করে গ্রহণ করে আর লোহা তাপ কি করে বর্জন করে। তাহলে আমরা লোহা কর্তৃক বর্জিত তাপ বের করি। সুতরাং লোহা কর্তৃক কি তাপ? বর্জিত তাপ। বর্জিত তাপকে আমরা Q1 দিয়ে প্রকাশ করি। সূত্র লেখা আছে, বর M1, আপেক্ষিক তাপ S1। এখানে একটা বিষয় আছে, কিন্তু লোহার তাপমাত্রা ছিল 120 ডিগ্রি সেন্টিগ্রেড, তাপমাত্রা কমতে কমতে কত হয়েছে? T ডিগ্রি সেন্টিগ্রেড হয়েছে। তো তোমাকে বুঝতে হবে 120 বড় না T বড়, এটা খুবই জরুরি। অবশ্যই 120 বড়, তার মানে কি হবে? তাপমাত্রার পার্থক্য T1 মাইনাস T। তো আমরা মানগুলো বসিয়ে দিই। M1 এর মান কত? 0.1 কেজি। তো শিক্ষার্থীরা S1 এর মানটা বসিয়ে দিই 450 জুল পার কেজি পার কেলভিন। তাপমাত্রার পার্থক্য T1 হচ্ছে 120 আর T তো আমরা বের করতে চাই। তো 450কে 0.1 দিয়ে গুণ দিলে হয় 45। 120 মাইনাস T জুল গৃহীত তাপ। এবার আমরা বের করব পানি কর্তৃক বর্জিত তাপ। তাহলে পানি কর্তৃক বর্জিত তাপ, পানি কর্তৃক বর্জিত তাপ Q2 ইকুয়াল টু, পানির বরকে আমরা M2 দিয়ে প্রকাশ করেছি, M2 S2। আবার বুঝতে হবে 30 বড় না T বড়। দেখো পানি কিন্তু তাপ গ্রহণ করেছে, তার মানে তার তাপমাত্রা ক্রমান্বয়ে বাড়ছে, বাড়তে বাড়তে কত হয়েছে? T হয়েছে। তার মানে 30 হচ্ছে ছোট, T হচ্ছে বড়। তার মানে এখানে T মাইনাস T1। দেখেছো এখানে কিন্তু T1 মাইনাস T হয়েছে, এখানে T মাইনাস T1। এটা কিন্তু লক্ষ্য করার বিষয়, এটা উল্টাপাল্টা করে দিলে উল্টাপাল্টা হয়ে যাবে, কাজ হবে না। তাহলে এবার M2 এর মান কত বলো? M2 এর মান 1 কেজি এবং S2 এর মান কত? 4200 জুল পার কেজি পার কেলভিন। এবং তুমি বলো T তো বের করব, T1 এর মান হচ্ছে কত? 30 কেলভিন। তো শিক্ষার্থীরা আমরা এটা যদি কি করি, যোগ বিয়োগ করি, কি পাই? 4200 T মাইনাস 30। তো আমরা ক্যালোরিমিতির মূলনীতি অনুসারে কি জানি, যে দুইটা ভিন্ন তাপমাত্রার বস্তু যদি পরস্পরের সংস্পর্শে আসে, এখানে যদি আর কোনো উপায়ে বাইরের থেকে তাপ না যায়, অথবা বাইরের থেকে তাপ না আসে অথবা বাইরে তাপ না যায়, তাহলে ওই দুইটা বস্তুর গৃহীত তাপ আর বর্জিত তাপগুলো পরস্পর কি হবে? সমান হবে। অর্থাৎ কতগুলো পদার্থ যদি মিশিয়ে ফেলি, এখানে কেউ কেউ তাপ গ্রহণ করবে, কেউ কেউ তাপ বর্জন করবে, কিন্তু মোট বর্জিত তাপ, মোট গৃহীত তাপ সবসময় কি হবে? সমান হবে। তো আমরা সেটাই লিখব, ক্যালোরিমিতির মূলনীতি অনুসারে, ক্যালোরিমিতির মূলনীতি অনুসারে গৃহীত তাপ ইকুয়াল টু বর্জিত তাপ। গৃহীত তাপ সমান সমান বর্জিত তাপ। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা গৃহীত তাপকে কি দিয়ে প্রকাশ করেছি? সরি, আমি এখানে খুব ভুল করেছি, এটা হবে গৃহীত তাপ।
আমি আলোচনার সময় গৃহীত বলেছি, কিন্তু বলে বর্জিত লিখে ফেলেছি। এটা পানিতেও তাপ গ্রহণ করেছে, 30 ডিগ্রি দিকে তার তাপমাত্রা বেড়েছে। তাহলে গৃহীত তাপ হচ্ছে কি Q2, বর্জিত তাপ হচ্ছে কত Q1। আমরা মানগুলো বসাই। Q2 এর মান 4200 T-30, আর Q1 এর মান হচ্ছে কত 45 120 মাইনাস T। তো আমার কাজ হবে কি শিক্ষার্থীরা এই সমীকরণ থেকে T এর মান বের করে ফেলা। তো আমরা করি 4200 সাথে T গুণ করো এবং 4200 সাথে শিক্ষার্থীরা 30 গুণ করো, করলে হয় 126000। আবার আমরা 45-এর সাথে 120 গুণ করি, গুণফল হয় 5400। আবার আমরা 45-এর সাথে T গুণ করি। তো আমরা যেহেতু টির মান বের করব, টি বিশিষ্ট পদগুলোকে বামে নিয়ে আসবো। 4200T, ওইটাকে ডানের থেকে বামে আনলে মাইনাসটা প্লাস 5400, এটাকে বামের থেকে ডানে নিলে মাইনাসটা প্লাস 1 2 3। এবার আমরা 4245T এবং 5400-এর সাথে যোগ করব 126123, কত হয় 131400। তো T ইকুয়াল টু 131400, 4245 ইকুয়ালস টু T সমান এটা 30.95, অর্থাৎ আমরা 31 ডিগ্রি সেন্টিগ্রেড লিখতে পারবো প্রায়, অর্থাৎ মিশ্রণের তাপমাত্রা 31 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা হয়েছে। আমরা লাস্টে লিখি, সুতরাং পানির তাপমাত্রা 31 ডিগ্রি সেন্টিগ্রেড। তো শিক্ষার্থীরা, এত ধৈর্য ধরে এত বড় ভিডিওটা এতক্ষণ পর্যন্ত যে তুমি দেখেছো, এই জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের আগামী ভিডিওগুলিও তুমি দেখবে এরকম প্রত্যাশা করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।